আসসালামু আলাইকুম। প্রথম আলো ধারাবাহিক বিশ্লেষণের আজ রোজ বৃহস্পতিবার 18 জুলাই 2024, 3 শ্রাবণ 1431, 11 মহররম 1446। দেখেন আজকের পত্রিকার প্রথম যে হেডলাইনটা, আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান কোটা আন্দোলন নিয়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, এই অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে আদালতের রায় পর্যন্ত ছাত্র সমাজকে অপেক্ষা করার জন্য। দেখেন, কোটা আন্দোলনে হত্যাকারীদের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগ তদন্তের ঘোষণা। হ্যাঁ, বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা, তার মানে বিচার বিভাগকে কি করতে হবে? তদন্ত করতে হবে। দেখেন, এই যে বিচার বিভাগ, তাই না, বাংলাদেশের মূল তিনটা বিভাগ। একটা হচ্ছে আপনার শাসন বিভাগ, একটা শাসন, একটা আইন, আর একটা হচ্ছে বিচার, আর একটা বিচার। তাহলে এই যে বিচার বিভাগ, এই বিচার বিভাগ চলবে কার মতন? এই বিচার বিভাগ চলবে সংবিধানের মতন। বাংলাদেশের একটা সংবিধান আছে, সংবিধানের মতো চলবে। এই সংবিধানটা 1972 সালের 4 নভেম্বর, 4 নভেম্বর গৃহীত। আর 1972 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে এটা কার্যকর করা হয়। এই সংবিধানটা বাংলাদেশে এ পর্যন্ত মোট 17 বার সংশোধন করা হয়েছে। তারপর দেখেন, এই আইন বিভাগ প্রণয়ন করেন যে আইন অনুযায়ী বিচারকরা কি করে, এই বিচার বিভাগ যেসব কার্যক্রমগুলো করেন, সেগুলো সবই আইন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত। আইন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত। তারপর আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন বর্তমানে যে কোটা আন্দোলনটা, জাতিসংঘের মহাসচিব এই বিষয়ে অবগত আছেন। এই বিষয়ে জাতিসংঘের মুখপাত্র, হ্যাঁ, স্টেভেন ডুজারিক, ভদ্রলোকের নাম হচ্ছে স্টেফেন জুডারেক, বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকার। উল্লেখ করে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেভেন ডুজারিক বলেছেন, বাংলাদেশ সরকারের উচিত মানুষের এই অধিকার নিশ্চিত করা। ঠিক আছে, তিনি একটা ব্রিফিংয়ে একথা জানান। সে ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় যে বিষয়টি নিয়ে জাতিসংঘের মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তোনিও গুতারেস। মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতারেস। তিনি নবম মহাসচিব, জাতিসংঘের মূল সামরিক প্রধান তিনি। অ্যান্তোনিও গুতারেস হচ্ছে পর্তুগালের নাগরিক। আমরা যদি আরো একটু নিচে আসি পত্রিকার, দেখেন বলছে যে 2 শিক্ষার্থীকে থানা থেকে, ঠিক আছে, ছাড়িয়ে নিয়ে আসলো শিক্ষকেরা। এটা ঢাকা ইউনিভার্সিটির 2 শিক্ষার্থীকে আটক করেছিল কোটা আন্দোলনরত অবস্থায়। শিক্ষকরা তাদের 2জনকে ছাড়িয়ে নিয়ে এসছে। দেখেন, গাজা ইস্যুতে যেভাবে যুক্তরাজ্যের, এই যে যুক্তরাজ্য কিন্তু 3টা দেশ মিলে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম বলা হয় যাকে, ইউকে,
দেখেন এখন এবার ব্রিটেনের নির্বাচনে, ঠিক আছে, এই ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির ভূমিধস জয়। কার জয় হয়েছে? লেবার পার্টির ভূমিধস জয়। এই ভূমিধস জয়টা দেখেন, ভূমিধস জয়, এই শব্দটা ব্যবহার করা হয়েছিল 1800 সালে, ঠিক আছে। এটা এমন অর্থে ব্যবহার করা হয়েছিল যে বিরোধী দলের কবর দেয়া হয়েছে এমন অবস্থায়। তার মানে তার নিরঙ্কুশ জয়। হ্যাঁ, তার প্রতিপক্ষ সামান্য কিছু আসনে বিজয়ী লাভ করেছে, ঠিক আছে। বলতেছে এই জয়ের মধ্যে বেশ কিছু আসনে ফিলিস্তিনিপন্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে লেবার পার্টির প্রার্থীরা হেরেছেন। এই ঘটনা নিয়ে কি বার্তা দিচ্ছেন? গাজা ইস্যু ব্রিটেনের নির্বাচন ও রাজনীতিতে কতটা প্রভাব রেখেছে তা নিয়ে এই আর্টিকেলটা লেখা। দেখেন, তারপর বলছে যে নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে, ঠিক আছে। এই যে প্রধানমন্ত্রীর নামটা এখানে নোট করে রাখতে পারেন, যে কিয়ার স্টারমার, কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী। এর আগে ছিল ঋষি সুনাক, তাই না? তারপর দেখেন এখানে যে নির্বাচন নিয়ে কয়েকটা আর্টিকেল আছে, কি কি কারণে এই লিভার পার্টির ভূমিধস জয় হচ্ছে সে বিষয়টা দেখেন একটু। দেখেন, স্টারমারের প্রতি বিপুল সমর্থন নয়, বরং কনজারভেটিভ পার্টিকে ভোটারদের সম্পূর্ণ প্রত্যাখ্যানে লেবার পার্টির ভূমিধস বিজয় এসেছে। তাহলে দেখেন যে লিভার পার্টির যে ভূমিধস বিজয় এসছে, এটা একটা ক্ষোভ থেকে, ঠিক আছে। আসন সংখ্যার হিসাবে লেবার পার্টির বড় জয় পেয়েছে, কিন্তু মোট ভোটারের 1/3 বা 35% ভোট পেয়েছে। স্টারমারের ইসরায়েলপন্থী অবস্থান নিয়েও ভোটাররা বিরক্ত ছিলেন, ঠিক আছে। এই স্টারমার হচ্ছে আপনার ইসরায়েলপন্থী। আমাদের ফিলিস্তিন প্রতীক প্রার্থীদের জয়ের ঘটনা তেমনটাই প্রতীয়মান হয়। মানে আপনার যুক্তরাজ্যের যে নির্বাচনটা হয়েছে সেখানে কিছু ফিলিস্তিনপন্থী আইন প্রার্থীও ছিল, তারা বিজয়ী লাভ করেছে। হ্যাঁ, মুসলমান হোক বা না হোক, অনেক ব্রিটিশ নাগরিক চান ফিলিস্তিনির হত্যালীলা অবসান হোক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। সেটা আমরাও চাই। তারপর দেখেন, আমরা যদি আরেকটু নিচে যাই, এই যে আনিসুল হক, তিনি একটা আর্টিকেল লিখেছেন, শ্রদ্ধেয় স্যার, সবাই যেখানে সংস্কার চাই সেখানে এত রক্ত কেন? এই বিষয়ে তিনি একটা আর্টিকেল লিখেছে, তিনি কোটা সংস্কারের পক্ষে, ঠিক আছে। তারপরে সোহরাব হাসান স্যার একটা আর্টিকেল লিখেছেন, আবু সাইদ আমাদের ক্ষমা করো। রোকেয়া ইউনিভার্সিটির গত দিনে নিহত শহীদ ভাই নিয়ে তিনি একটা আর্টিকেল লিখেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যুক্তরাষ্ট্র চীনের কাছে মোদি পুতিন বৈঠক অর্থ কি? ঠিক আছে, এটা বিরাট একটা অর্থ নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, যে মোদি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই প্রথম যে দ্বিপাক্ষিক সফর করলেন সেটা হচ্ছে পুতিনের সাথে। এই পুতিনের সাথে সফর করার মূল কারণ ছিল আপনার যে পুতিন যেন ঢালাওভাবে চীনকে সমর্থন না দেয়, কারণ চীনের সাথে ভারতের একটা সীমানা যুদ্ধ আছে। আবার দেখেন, এই যে যুক্তরাষ্ট্রের সাথে আবার পুতিনের, হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ এবং পৃথিবী বলয়ে তাদের যে প্রভাব বিস্তার করা নিয়ে, এই প্রভাব বিস্তার করা নিয়েও তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। হ্যাঁ, সেজন্য চীন ও যুক্তরাষ্ট্র পুতিন ও মোদির বৈঠকটাকে খুব গুরুত্ব সহকারে দেখেছে। তারপরে দেখেন, এখানে বলছে যে ইলন মাস্ক বলছে লিঙ্গ পরিচয় আইনে। এই লিঙ্গ পরিচয় আইন হচ্ছে এই ইলন মাস্কের একটা কন্যা সন্তান আছে, সে সাময়িকভাবে সরি সে রিসেন্টলি তার লিঙ্গ পরিবর্তন করে নামও পরিবর্তন করেছে। এইসব কারণে হ্যাঁ,
স্পেস এক্স, হ্যাঁ, এই যে স্পেস এক্স হচ্ছে একটা মহাকাশ যান বা মহাকাশ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আর এই যে এক্স এর সদর দপ্তর, হ্যাঁ, এক্স মানে টুইটার, এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, আমেরিকার যে রাজ্যগুলো আছে তার ভিতরে ক্যালিফোর্নিয়া একটা অন্যতম, সেখান থেকে টেক্সাসে ছড়াই নিচ্ছেন। ঠিক আছে, দেখেন আগামী নভেম্বরে মার্কিন নির্বাচন, এই নির্বাচনটা হবে 60তম নির্বাচন। ঠিক আছে, 60তম নির্বাচন, 5 নভেম্বর। নির্বাচনটা হবে আপনার 5 নভেম্বর, 5 নভেম্বর 2024 সালে। দেখেন যুক্তরাষ্ট্র রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও মোতায়েনে বিপজ্জনক। ঠিক আছে, বিশ্বের দুই পরাশক্তি রাষ্ট্র যুক্তরাজ্য ও রাশিয়া। ঠিক আছে, বলছে দেখেন যে 4 দশক আগে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়ার উৎপন্ন। ঠিক আছে, আগে সারা গোটা বিশ্বটাই শাসন করতো এই সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, SS-20 ক্ষেপণাস্ত্রের পাল্টা হিসেবে ইউরোপে ক্রুজ ও পেডরিক 2, হ্যাঁ, পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এটা আপনার 1987 সালের কথা, 87 সালের আগের কথা। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন আপনার আর যুক্তরাজ্যের যে পাল্টাপাল্টি দ্বন্দ্বের কারণে তারা একে অপরের সাথে সিনাই যুদ্ধে লিপ্ত হয়েছিল। সিনাই যুদ্ধ মানে সরাসরি যুদ্ধ না জড়িয়ে, হ্যাঁ, কথার যুদ্ধে। হ্যাঁ, সেটা নিয়ে একটা আর্টিকেল। তারপর আমরা যদি আর একটু নিচে আসি, দেশের বিভিন্ন স্থানে গায়েবী জানাজা নামাজ আদায় করেছে বিভিন্ন মুসল্লি ও বিভিন্ন দল সংগঠন। এই যে পবিত্র আশুরা, হ্যাঁ, এখানে একটু নোট করে রাখবেন যে আশারা শব্দের অর্থ হচ্ছে 10। এই আশারা হচ্ছে আপনার আশারা অর্থ হচ্ছে আপনার 10। এই আশারা হচ্ছে আপনার আরবি শব্দ। ঠিক আছে, আর মহররম, ঠিক আছে, মহররম অর্থ হচ্ছে সম্মানিত। এইটা বর্তমান কি মাস চলছে বলেন তো? মহররম মাস চলছে। হ্যাঁ, মহররম এর অর্থ হচ্ছে আপনার সম্মানিত। মহররম হচ্ছে আপনার আরবি মাসের প্রথম মাস। এই 10 মহররম হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হন, এই বিষয়ে একটা আর্টিকেল। ঠিক আছে, আমরা যদি আরো একটু নিচে আসি, নিচে একটা বিনোদনের পেজ, তারপরে ক্রিয়া। দেখেন এই যে আগামী শ্রীলঙ্কায়, হ্যাঁ, এই যে শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ঠিক আছে, নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কোথায়? শ্রীলঙ্কায়। হ্যাঁ, শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এখানে অংশ নেবে 8টি দেশ। ঠিক আছে, নারী এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নেবে 8টি দেশ। তারপরে দেখেন শেষ পাতা, এই যে শহীদ আবু সাইদ গেট, হ্যাঁ, এখানে যদি আমি একটু জুম করে দেখাই, এই যে শহীদ আবু সাইদ গেট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ঠিক আছে, এই যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের কোটা আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ করেছে আপনার আবু সাইদ গেট। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।